প্রায় একই নামের দুটো বিখ্যাত ইসলামিক সিনেমা নিয়ে না অনেক সময় একটা কনফিউশন হয়। হ্যাঁ, ঠিক। দুটোই অনেকটা দ্য মেসেঞ্জার টাইপের নাম। হ্যাঁ। তো আজকে আমরা একটা ফিল্ম রিভিউয়ের সাহায্য নিয়ে এই দুটো ছবি নিয়েই কথা বলবো। একটা হলো মুস্তাফা আক্কাদের 1976 সালের দ্য মেসেজ, আর অন্যটা মাজিদ মাজিদির 2015 সালের মোহাম্মদ দ্য মেসেঞ্জার অফ গড। হ্যাঁ, আমাদের উদ্দেশ্য হলো এই রিভিউ থেকে যা যা পেয়েছি সেই অনুযায়ী ছবি দুটোর মূল গল্প বা ধরুন বানানোর স্টাইল, ঐতিহাসিক প্রেক্ষাপট আর এর প্রভাব, এগুলো নিয়ে একটা ধারণা তৈরি করা। আচ্ছা, শুরু করা যাক তাহলে। বেশ, তাহলে প্রথমে আসি 1976 সালের দ্য মেসেজ নিয়ে, মুস্তাফা আক্কাদের ছবিটা। এই সিনেমার গল্পটা তো ইসলামের নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়াত পাওয়া থেকে শুরু করে একদম মক্কা বিজয় পর্যন্ত। হ্যাঁ, বিশাল একটা ক্যানভাস। রিভিউতে একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট উল্লেখ করা হয়েছে যে ইসলামে তো নবীর ছবি আঁকা বা দেখানো বারণ। ঠিক। সেই জন্য এই ছবিতে তাকে কিন্তু সরাসরি দেখানো হয়নি, এমনকি তার গলাও ব্যবহার করা হয়নি। হ্যাঁ, এটা একটা বিরাট চ্যালেঞ্জ ছিল নিশ্চয়ই। একদম, বরং গল্পটা বলা হয়েছে তার সাহাবীদের দৃষ্টিকোণ থেকে, যেমন ধরুন হজরত হামজা বা হজরত বেলাল। আমরা ঘটনাগুলো দেখি তাদের চোখ দিয়ে। সেই সময়ের মক্কার অবস্থা, প্রথম দিকের মুসলিমদের ওপর অত্যাচার, আবিসিনিয়ায় হিজরত, মদিনায় হিজরত। হ্যাঁ, তারপর বদর আর উহুদের যুদ্ধ, হুদায়বিয়ার সন্ধি, আর শেষে মক্কা বিজয়। এই সব বড় বড় ঘটনাগুলো আছে। আর অ্যান্টনি কুইন তো হামজার চরিত্রে অনবদ্য ছিলেন। অনবদ্য। রিভিউতেও সেটার উল্লেখ আছে। হ্যাঁ, এবং রিভিউটা বলছে আক্কাদ এই যে নবীকে সরাসরি দেখাননি, এই সীমাবদ্ধতাকেই একটা দারুণ ন্যারেটিভ কৌশলে বদলে দিয়েছেন। সেটা কিভাবে? রিভিউ কি বলছে? বলছে যে নবীর সরাসরি উপস্থিতি ছাড়াই ক্যামেরা অ্যাঙ্গেল আর সংলাপের মাধ্যমে তার যে কি বিশাল প্রভাব সেটা ফুটিয়ে তোলা হয়েছে। ইন্টারেস্টিং। দর্শক যেন ঘটনার সাক্ষী হন নবীর চারপাশের মানুষদের চোখ দিয়ে। এটা আসলে ওই সামষ্টিক বিশ্বাস, কমিউনিটির উপর জোর দেয়। আচ্ছা। আর ছবিটা ইসলামের যে মূল শিক্ষাগুলো, সহনশীলতা, ন্যায়বিচার, ত্যাগ, এগুলোকেও তুলে ধরে। এটা তো একটা ইন্টারন্যাশনাল কো-প্রোডাকশন ছিল, তাই না? হ্যাঁ, বেশ কয়েকটি দেশের যৌথ প্রযোজনায় তৈরি। আর ঐতিহাসিক তথ্যের জন্য, অথেন্টিসিটির জন্য ইসলামিক স্কলারদের পরামর্শ নেওয়া হয়েছিল। কোনো বিতর্ক হয়নি এটা নিয়ে? কিছু বিতর্ক যে হয়নি তা নয়, কিন্তু মোটের ওপর বিশ্বজুড়ে মুসলিমদের মধ্যে এটা খুবই প্রশংসিত। আর ইসলামের প্রাথমিক ইতিহাস বোঝার জন্য একটা গুরুত্বপূর্ণ সিনেমা হিসেবেই ধরা হয়। বুঝলাম। বেশ, এবার তাহলে অন্য ছবিটাতে যাই। মাজিদ মাজিদির 2015 সালের মোহাম্মদ দ্য মেসেঞ্জার অফ গড। হ্যাঁ, এটার প্রেক্ষাপট কিন্তু একেবারে অন্যরকম। রিভিউ বলছে এই সিনেমাটা নবীর ছোটবেলা নিয়ে। একদম। জন্ম থেকে মোটামুটি 13 বছর বয়স পর্যন্ত সময়কাল। ও আচ্ছা, তাহলে এখানে কি কি ঘটনা আছে রিভিউ অনুযায়ী? এখানে আছে যেমন ধরুন তার জন্মের সময়কার কিছু ঘটনা, তারপর দুধ মা হালিমা সাদিয়ার কাছে তার বেড়ে ওঠা, মা আমিনা, বাবা আবদুল্লাহ, দাদা আব্দুল মুত্তালিবের মৃত্যু, চাচা আবু তালিবের কাছে আশ্রয় নেওয়া, এই বিষয়গুলো। আর আব্রাহার হস্তি বাহিনীর ঘটনাটাও কি আছে? হ্যাঁ হ্যাঁ, কাবা আক্রমণের ঘটনাটা আছে। আর ওই যে সিরিয়া যাওয়ার পথে পাদ্রি বাহিরার সাথে দেখা হওয়ার, তার ভবিষ্যৎবাণী করার ব্যাপারটা, সেটাও দেখানো হয়েছে। শোনা যায় এটা নাকি ইরানের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা। হ্যাঁ, রিভিউতে সেটাই বলা হয়েছে। আর এটা একটা ট্রিলজির প্রথম পর্ব হওয়ার কথা ছিল। ট্রিলজি? তার মানে আরও দুটো আসার কথা? সেরকমই পরিকল্পনা ছিল মাজিদির। আচ্ছা, এই ছবির যেটা খুব উল্লেখযোগ্য দিক রিভিউ অনুযায়ী, তা হলো এর ভিজুয়ালস, চিত্রায়ন। হ্যাঁ, সেটাই জানতে চাইছিলাম, কেমন সেটা? অসাধারণ। মাজিদির পরিচালনার যে নান্দনিকতা, সেটা নাকি খুব স্পষ্ট। ভিক্টোরিয়া স্টোরারোর সিনেমাটোগ্রাফি, যিনি অ্যাপোক্যালিপস নাও বা লাস্ট এম্পারারের মতো ছবির সিনেমাটোগ্রাফার। ওয়াও! তার কাজ, বিশাল সেট ডিজাইন আর এআর রহমানের মিউজিক, সব মিলিয়ে ছবিটাকে একটা অন্য মাত্রা দিয়েছে। এই ছবিতেও কি নবীকে দেখানো হয়নি? না, এখানেও তার মুখ দেখানো হয়নি, তবে তার উপস্থিতি বোঝানোর জন্য পায়ের ছাপ, ছায়া, এইগুলো ব্যবহার করা হয়েছে। আচ্ছা। আর অনেক সময় ক্যামেরাটা এমনভাবে ব্যবহার করা হয়েছে যেন দর্শক তার চোখ দিয়ে দেখছে, পয়েন্ট অফ ভিউ শট যাকে বলে। ইন্টারেস্টিং অ্যাপ্রোচ।
কিন্তু এটা নিয়েও কি বিতর্ক ছিল? হ্যাঁ, নবীর শৈশবকে এভাবে চিত্রিত করার পদ্ধতি নিয়ে কিছু ইসলামিক মহলে, বিশেষ করে সুন্নি আলেমদের মধ্যে বেশ বিতর্ক তৈরি হয়েছিল। আচ্ছা। এটা আসলে একটা জরুরি প্রশ্ন তুলে ধরে, তাই না? যে ধর্মীয় ব্যক্তিত্বদের পর্দায় ফুটিয়ে তোলার চ্যালেঞ্জগুলো ঠিক কি, আর এই উপস্থাপনার বিভিন্ন ব্যাখ্যাই বা কী রকম হতে পারে। ঠিক। তবে রিভিউ বলছে ছবিটা খুব আবেগঘন আর দেখতে দারুণ। একদম ভিজুয়ালি স্টানিং। তো দুটো ছবিকে যদি আমরা একসাথে দেখি, রিভিউর আলোকে এটাই বলা যায় যে এক্কাদের ছবিটা যেন একটা মহাকাব্য। ইসলামের প্রতিষ্ঠা, ঐতিহাসিক ঘটনা, সংগ্রাম, এই বিষয়গুলোর উপর জোর দেওয়া হয়েছে। আর মাজিদিরটা, মাজিদি ছবিটা অনেক বেশি পার্সোনাল, আত্মিক। নবীর শৈশবের পবিত্রতা, তার চারপাশের মানুষ, প্রকৃতি, একটা আধ্যাত্মিক জগতের আভাস, এই দিকগুলো ফোকাস করা হয়েছে। তার মানে দুটো ছবি ইসলামের ইতিহাস আর নবীর জীবনকে দুটো খুব ভিন্ন কিন্তু গুরুত্বপূর্ণ দিক থেকে দেখার সুযোগ করে দেয়। ঠিক তাই, দুটো অ্যাপ্রোচ একেবারে আলাদা। তাহলে আজকের আলোচনা থেকে মূল ব্যাপারটা কি দাঁড়ালো? এই দুটো সিনেমা ইসলামিক সিনেমার জগতে খুব গুরুত্বপূর্ণ কাজ। নিঃসন্দেহে দুটোই নবীর জীবন আর ইসলামের ইতিহাসের দুটো ভিন্ন অধ্যায় তুলে ধরেছে। একটাতে ইসলামের উত্থানের ঐতিহাসিক প্রেক্ষাপট, আর অন্যটায় নবীর জীবনের শুরুর দিকের আধ্যাত্মিক আর মানবিক দিকটা। আর দুটো ছবিতেই নির্মাতারা একটা বড় চ্যালেঞ্জ নিয়েছেন। ধর্মীয় সংবেদনশীলতাকে সম্মান জানিয়ে নবীকে সরাসরি না দেখালেও তার জীবন আর আদর্শকে পর্দায় ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। একদম। আর দুটোই কিন্তু এই চ্যালেঞ্জটা নিজেদের মতো করে মোকাবেলা করেছে। এই পুরো আলোচনাটা কিন্তু একটা অন্য চিন্তাও উস্কে দেয়, তাই না? কি রকম? এই যে সিনেমা বা চলচ্চিত্র মাধ্যম, এটা কিভাবে ইতিহাস আর ধর্মীয় ঘটনা বা ব্যক্তিত্ব সম্পর্কে আমাদের ধারণা তৈরি করে বা হয়তো প্রভাবিতও করে। এটা একটা ভালো পয়েন্ট। বিশেষ করে যখন উপস্থাপনার সংবেদনশীলতা, নানা রকম ব্যাখ্যা, এই প্রশ্নগুলো জড়িয়ে থাকে। একই ব্যক্তিকে বা ঘটনাকে যখন দুটো ভিন্ন অ্যাঙ্গেলে দেখা হয়, তখন আমাদের মনে তার ছবিটাও কি একটু আলাদা হয়ে যায় না? ঠিক। এটা নিয়ে আসলেই আরও ভাবা যেতে পারে।